আহ, আহ, আমরা বিগত কয়েকটা বছর মানে 3 বছর ধরে দেখছি যে একটা প্রশ্ন এলসিড দিয়ে থাকি, মানে মাল্টিপল কন্ডিশনের, দুইয়ের অধিক কন্ডিশনের প্রবলেম গুলা খুব বেশি আসতেছে এই বছরগুলাতে, রিসেন্ট বছরগুলোতে। আগে এত আসতো না, আগে ধারাটা আসতো, আর ওই যে কিছু স্পেসিফিক প্রবলেম ছিল, লিপিয়ার, লসাগু গসাগু, এগুলাই বেশি আসতো। তবে লাস্ট 3 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো দেখবা যে মাল্টিপল কন্ডিশনের প্রোগ্রাম গুলো সবচেয়ে বেশি আসে। তো আমরা লাস্ট ক্লাসে মাল্টিপল কন্ডিশনের কয়েকটা প্রোগ্রাম করেছি। আজকে আমরা একটু আরেকবার এই মাল্টিপল কন্ডিশনের প্রোগ্রাম গুলো একটু দেখতে চাই। যেমন আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি সিলেট বোর্ড 2025। প্রশ্নটা কি দেখা যাচ্ছে? সিলেট বোর্ড 2025। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি আহ, প্রশ্নটা একটু আমি সফটওয়্যারটা বের করতে করতে, প্রোগ্রামের সফটওয়্যারটা বের করতে করতে তোমরা একটু প্রশ্নটা একটু পড়ো, দেখো কি লেখা আছে। প্রশ্নটা পড়েছি। প্রশ্নটা কি বলা আছে এখানে? কন্ডিশন কয়টা হবে সেটা একটু দেখো, এখানে কন্ডিশন কয়টা, কি বোঝা যাচ্ছে? Okay, আমার সফটওয়্যার রেডি, আমরা প্রোগ্রাম করতে পারবো এখন। ওকে, আচ্ছা, আমার এখানে এই দুইটা উইন্ডো আসবে, এখন দেখো দুইটা উইন্ডো আসছে কিনা। আমার দুইটা উইন্ডো আসার কথা, দুইটা উইন্ডো কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া, দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমরা এই পাশে প্রবলেমটা রাখবো, আর এই পাশে হচ্ছে আমরা এটার জন্য, এই প্রবলেমের জন্য কোডিং করব। তো এইখানে সবার প্রথমে গল্পটা যেটা বলা হয়েছে যে যদি 1950 থেকে 1980 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা এ গ্রুপে ফেলেছি, 81 থেকে 2000 পর্যন্ত যাদের জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা বি গ্রুপে ফেলেছি, আর যারা 2001 থেকে 2025 পর্যন্ত আছে তাদেরকে আমরা সি গ্রুপে ফেলেছি। তো এইরকম একটা সিচুয়েশনে আমাদের বলা হয়েছে যে উদ্দীপকের অনুযায়ী সি ভাষায় কোড লেখো। আচ্ছা, এখানে কন্ডিশন কয়টা? এটা পুরো গল্পটা পুরো বলো, কন্ডিশন কয়টা হইব? আগের ক্লাসগুলো অধিকাংশ করে নাই দেখে বলতে পারছেন, আমি একটু বলে দিই তাইলে। এখানে কন্ডিশন মূলত দেওয়া আছে তিনটা, এ গ্রুপ হবে, নাইলে বি গ্রুপ হবে, নাইলে সি গ্রুপ হবে। তাইলে তিনটা গ্রুপের যদি দুইয়ের অধিক কন্ডিশন হয়ে যায়, মানে সিচুয়েশন যদি দুইটা হয় যে হয় এ না হইলে বি, এরকম সিচুয়েশন থাকলে আমরা ইফ এলসে করতে পারতাম। কিন্তু কন্ডিশন যেহেতু এখন দুইয়ের অধিক, তাহলে আমরা ইফ এলসে করতে পারবো না, আমরা আসলে এলস ইফ দিয়ে করতে হবে। এখন আমি তোমার যেটা বলতে চাই, এই পুরো ঘটনাটা আমি যদি কোনো গ্রুপে কাউকে ফেলতে চাই, এ বি সি যেই গ্রুপই হোক না কেন, কিসের ভিত্তিতে ফেলবো? ওরে কিসের ভিত্তিতে তুমি গ্রুপ বিভাজন করবা? তাহলে ইনপুটটা কি নিবা সেটা একটু বলতে পারবা কিনা, যে আমরা কিসের ভিত্তিতে ওরা বিভাজনটা করব? এই রেগুলার ক্লাসে ছিল হচ্ছে এই যে নরেন তো রেগুলার ক্লাসে ছিল লাস্ট কয়েকটা ক্লাস, তারপরে হচ্ছে ওই স্যার, সময় ছিল। হ্যাঁ, বলেন। এটা যদি মানে জন্মগ্রহণকারী যেহেতু ইয়ার। মানে ওর ইয়ার এর বেইসে আমি ওকে ফেলবো, রাইট? তাহলে আমি ইনপুট নিব একটা ইয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি কারো বয়স ইনপুট নেই, এটা কি ইন্টিজার সংখ্যা হয় না ফ্লোট সংখ্যা হয়? বয়সটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ হয়? বা পূর্ণ ইন্টিজার। সংখ্যা। অবশ্যই পূর্ণ সংখ্যা ইন্টিজার হয়। আর ইন্টিজার। আমি বয়স কয়টা নিব? বয়সটা নিব কয়জনেরটা, বা কয়টা বয়স নিব? তিন তিনজনের। তিনজনের। ঠিক করে বলো, হাই হাই। তাহলে ভাই আমি কয়জন? তুমি কোন গ্রুপে পড়বা এটা আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি বয়স কয়টা নিব? একটা। 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 এক বয়সী, হয় সে গ্রুপ, না হইলে বি গ্রুপ, নাইলে সি গ্রুপ, কোন একটা একটা গ্রুপ এসে পড়বে। এটা আউটপুট হইতে পারে 3 ধরনের, কিন্তু ইনপুট তো একটাই, তার বয়সটা শুধু। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে প্রোগ্রাম শুরু করি। তাহলে এই যে আমাদের হ্যাশ ইনক্লুড এসটি ডট এইচ, এটা তো আমার আজীবন লাগবে কারণ আমরা ইনপুট আউটপুট তো দেখাবোই। দেন আমাদের শুরু হবে মেইন ফাংশন দিয়ে। এই যে আমাদের মেইন ফাংশন, তোমরা বলেছো আমাদের ভেরিয়েবল লাগবে একটা, তাহলে আমরা সেই একটা নিলাম, সেটা হচ্ছে ধরো ওয়াই নিলাম। ওয়াই হচ্ছে কোন একটা ইয়ার, তার জন্মের সাল,
সেই সালটা আমরা ইনপুট নিব। তাহলে এই ইয়ারটাকে আমরা চেক করব। তাহলে প্রথমে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাই, যে যে বুঝতে পারে যে এই মুহূর্তে আমার কি করা উচিত। তো আমরা মেসেজটা প্রিন্ট করতেছি, এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ, তোমার বয়সটা তুমি নাও। তাহলে এই যে আমরা বয়স একটা মেসেজ দিলাম, দেন এবার হচ্ছে আমি ইনপুট নিব। ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ, আর সেটা নেওয়ার জন্য আমরা বলেছি পার্সেন্টেজ ডি হবে। এখন প্রশ্ন হইলো পার্সেন্টেজ ডি হইলো কে? এই বুড়া বয়সে সেই প্রশ্ন করতেছি, বলো পার্সেন্টেজ ডি হইলো কে? আমরা তো এটা পূর্ণ সংখ্যা তাই। এটা পূর্ণ সংখ্যা, তাই ভেরি গুড। ইন্টিজার নিয়েছি, এজন্য হচ্ছে আমার পার্সেন্টেজ ডি হয়েছে। আর আমি নিয়ে রাখবো কোথায়? ওই যে ভেরিয়েবলটা নিয়েছি ওয়াই, সেই ওয়াই এর মানটা আমি নিয়েছি। দেন আমার কিন্তু ইনপুট নেওয়া শেষ। এবার আমি গ্রুপ বিভাজনটা করব। পাশেই প্রশ্নটা রয়েছে আমাদের প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশন যদি দিব ওই ওয়াই এর মান কার থেকে বড় আর কার থেকে ছোট হইলে এই গ্রুপে পড়বে, এটা একটু বলো। ওই যে পাশে প্রশ্নটা আছে, কত থেকে বড় অথবা সমান, কত থেকে ছোট অথবা সমান হইতে হবে? ওয়াই এর যে মানটা কার থেকে বড় কার থেকে ছোট হইতে হবে? এ বি থেকে বড় হবে আর বি সি এর থেকে বড় হবে। কোথায় পাইছো তুমি? তুমি সাল বলো। স্যার এই যে গ্রুপ এ ও 1950 থেকে বড় হবে 1950 হচ্ছে থেকে বড় অথবা সমান, এন্ড এই ওয়াই এর মান অবশ্যই তোমার 1980 থেকে ছোট অথবা সমান। এই যে হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, যে তার বয়সের মান অবশ্যই 1950 থেকে বড় হবে এবং 1980 থেকে ছোট হতে অথবা সমান হবে। এই যে সমানটা বোঝানোর জন্য আমরা সাথে সমান সমান চিহ্নটা রেখেছি। যদি এই শর্ত মানো তাহলে রেজাল্ট কি আসবে? তুমি কোন গ্রুপের বাসিন্দা? তাহলে আমরা রেজাল্ট প্রিন্ট করব, প্রিন্টএফ গ্রুপ এ। আমরা জাস্ট মেসেজ লিখে দেই, ওই যে ওরা যা লিখেছে তাই। গ্রুপ GROUP গ্রুপ এ। এই আমার ফার্স্ট শর্ত শেষ হইলো। এতটুকু বুঝে আসছে কিনা? এতটুকু বুঝে আসলে আমি বাকি দুইটা করতে পারবো। এই শর্তটা বুঝিয়েছি কিনা প্লিজ একটু বলতে হবে। যে এটা আমাদের বলেছিল যে 1950 থেকে বড় অথবা 1980 থেকে ছোট যাদের জন্ম তারা এই গ্রুপের বাসিন্দা। ওকে, আমরা সেই শর্ত দিয়েছি যে তুমি যে ওয়ার মানটা নিবা সেই ওয়ার মানটা এই শর্তের থেকে 1950 থেকে বড় হবে আর 1980 থেকে ছোট অথবা সমান হবে। যদি হয় তাহলে রেজাল্টে প্রিন্ট হবে গ্রুপ এ। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন গেল। এবার আসো আমরা সেকেন্ড কন্ডিশন চেক করব। আমরা বলেছিলাম যে ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকবে আর 100টা কন্ডিশন থাকলো সেগুলো হবে কোথায়? এলস ইফ এর মধ্যে। তাহলে ফার্স্ট কন্ডিশন থাকবে ইফ এ, আর বাকি যত কন্ডিশন থাকে সব থাকে এলস ইফ এ, আর শেষে গিয়া থাকে একটা এলস। তাহলে এবার দ্বিতীয় তৃতীয় যত কন্ডিশন আছে সব এলস ইফ এর মধ্যে বসাবো। এবার আমারে বলো যে আমাদের অবস্থাটা কি, কার থেকে বড় কার থেকে ছোট? দ্বিতীয় কন্ডিশনটা বলো, কার থেকে বড় কার থেকে ছোট? ওয়াই এর মান কার থেকে বড় হইলে ওয়াই এর মান, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখা বলো, 1981 থেকে বড় 81 সমান দুইবার। এবং এবং ওয়াই এর মান 2000 থেকে 2000 থেকে ছোট অথবা সমান। ছোট বা যদি সমান, এই জি। কথা মানে তাহলে তো কোন গ্রুপে পড়ছে? যদি এই কথা মানো গ্রুপ বি। তাহলে তুমি আসলে গ্রুপ বি তে পড়েছো। তাহলে এই যে এই লেখাটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, স্যার শুধু করে বললাম গ্রুপ বি। প্রিন্ট এফ এ কি D% হবে না? কোনটা বাবা, পার্সেন্ট বি হবে কিনা? আমরা কি এখানে কোনো সংখ্যা প্রকাশ করতে চাচ্ছি কিনা অথবা কোনো রেজাল্ট দেখাতে চাচ্ছি কিনা? কোন একটা সংখ্যা টংখ্যা দেখাবো এখানে আমরা না তো। আমরা শুধু বলবো এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ। তো এই যে গ্রুপ জাস্ট একটা মেসেজ শো করবো, এই জন্য আর আমরা পার্সেন্টেজ দিই নাই। পার্সেন্টেজ দিতে আমরা তখনই দেই যখন আমরা যে ইনপুটের মান অথবা আউটপুটের মান যদি আমরা কোথাও সেখানে কোনো একটা সংখ্যা ডিসপ্লে করতে চাই। আমরা এখানে কোনো সংখ্যা ডিসপ্লে করবো না, শুধু আমাদের এখানে দেখানোর কথা সে কোন গ্রুপে পড়ছে, শুধু একটা মেসেজ দিচ্ছি। এই জন্য আমরা পার্সেন্টেজ দেই নেই আর ভেরিয়েবলের নামও বলি নাই। আচ্ছা ওকে, আচ্ছা এবার থার্ড কন্ডিশন। আমরা সেকেন্ড কন্ডিশন শেষ করছি, এবার থার্ড কন্ডিশনে যাই। এখন থার্ড কন্ডিশনে আবার আমাদের আরেকটা এলস ইফ, কারণ প্রথমটা বলেছি ইফ এ আর বাকি যত কন্ডিশন সব হবে এলস ইফ এ। তাহলে আবার এলস ইফ। এবার থার্ড কন্ডিশনের শর্তটা কত? ওয়াই এর মান কত থেকে বড় কত থেকে ছোট? ওয়াই এর মান 2001 থেকে বড় অথবা সমান
অ্যান্ড ওয়াই এর মান 2025 থেকে ছোট অথবা সমান। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সেই ক্ষেত্রে ও আসলে গ্রুপ সি এর বাসিন্দা। তাহলে এখানে আমরা এটাকে নিয়ে গ্রুপ সি করে দিলাম। এই গ্রুপ সি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, হয় ও এ গ্রুপ, নাইলে ও বি গ্রুপ, নাইলে ও সি গ্রুপ। এখন কি এমন যদি হয় যে এই যে এখন তো 2026 সাল চলে আসছে, এখন 2026 সাল ইনপুট নিয়ে নিছে, তাইলে কি হবে? ওই ওর কন্ডিশনের, ওর যে কন্ডিশন ছিল এবিসি গ্রুপের, কোনো কন্ডিশনই মিলে নাই, তাইলে ও কি হবে? এই যে শেষে আমরা কি লিখবো? তাহলে তো তাহলে কোনো গ্রুপই নাই ভাই। তাহলে কোনো গ্রুপই না, তাহলে সেইটা কোথায় থাকবে? ও ও যদি বাদেম্মা হয় যে কোনো গ্রুপের মধ্যেই পড়ে নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা এলসে যায় শুধু হচ্ছে, এটা যাবে হচ্ছে এলসে। আমরা বলেছিলাম যখন কোনো রাস্তা থাকে না, সবকিছু যখন মিথ্যা হয়ে যাবে, তখন হচ্ছে ওই এলস এর অপশনটা এক্সিকিউট করা হবে। তো এলস এর মধ্যে আমরা ওরে বলে দিব, একটা ভালো পরামর্শ দিব, ঠিক আছে? বলবো যে তুমি আসলে কোনো গ্রুপের মধ্যেই নাই, তুমি বাদাইম্মা। তো সেই ক্ষেত্রে এটা সঠিক এইজ তুমি ইনপুট নাও। তাহলে এটা ভদ্র ভাষায় বলবো, রে ভদ্র ভাষায় বলে দেই যে ইন্টার এন্টার এ ভ্যালিড এইজ, একটা সঠিক এইজ, বা একটা সঠিক এইজ না, ইয়ার। ইন্টার এ ভ্যালিড ইয়ার, একটা সঠিক সাল তুমি ইনপুট নাও। মানে আমরা যদি এই 1950 থেকে 2025-এর মধ্যে কোনো সঙ্গে ইনপুট না নেই, আমার কন্ডিশনের বাইরে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওরে বলবো, একটা ভালো পরামর্শ দিব যে তুমি একটা ভ্যালিড ইয়ার তুমি নিবা। তাহলে মোটামুটি আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। আমাদের এই যে মেইন ফাংশনটা শেষ করে দেই, এই যে মেইন ফাংশন শেষ। ওকে, দেখো আমাদের পুরো প্রোগ্রামটা আমরা একটু আরেকবার রিপিট করি, কি কি করছি দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ এটা একটু এনশিওর করো দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করেছি একটু খেয়াল করো। আমরা প্রথমে হ্যাশ ইনক্লুড নিয়েছি, হ্যাশ ইনক্লুড স্টুডিওটাই যে আমাদের আজীবন লাগবে। দেন মেইন ফাংশন, আমরা একটা ইয়ার নিয়েছি, যে কোনো একটা বছর আমরা ইনপুট নিব, এবং সেটা নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিয়েছি ওয়াই। একটা মেসেজ দিয়েছি ইন্টার ইউর এজ, তোমার সঠিক এজটা ইনপুট নাও। দেন স্ক্যানএফ এর মধ্যে বলেছি যে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিব এবং নিয়ে সেটা ওয়াই এর মধ্যে রাখবো। রাইখা ফার্স্ট কন্ডিশন চেক করলে যদি মানে এ গ্রুপ, যদি সেকেন্ড কন্ডিশন মানে বি গ্রুপ, যদি থার্ড কন্ডিশন মানে সি গ্রুপ, এ বি সি কোনো গ্রুপই পড়ে নাই, তাহলে ওরা বলবো ইনপুটে ভ্যালিড ইয়ার, তুমি একটা সঠিক আসলে ই নাও, কি বলে, সঠিক একটা ইয়ার নাও। তাহলে আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখি যে ঠিকঠাক কাজ করে কিনা। এটা রান করার জন্য অপশন হচ্ছে এই বিল্ডে গিয়ে আগে এটাকে কম্পাইল করতে হবে কোনো ভুল টুল আছে কিনা। আমাদের কোনো ভুল টুল আপাতত ধরা পড়ে নাই, আমরা প্রোগ্রাম ঠিকঠাক করেছি, জিরো ইরর। এই যে ইররের পার্টটা এখানে জিরো। এখন আমরা এটা রান করব, রান করে দেখবো যে ঠিকঠাক। এই ই বলো, যে কোনো একজনের জন্মসাল বলো, আমরা চেক করতে চাই তুমি কোন গ্রুপে পড়ছো, তাড়াতাড়ি বলো। ভাইয়া এই 2007। 2007, 2007। এই ও গ্রুপ সি তে আছে, এই যে রেজাল্ট চলে আসছে, তুমি গ্রুপ সির বাসিন্দা। তার মানে তোমরা একটা বয়স দিলা, আর সাথে সাথে ও কিন্তু তোমাকে প্রোগ্রাম করে দিল। দেখা যাচ্ছে কিনা, আমি কালো স্ক্রিনটা মনে হয় দেখা যায় না, এই যে সারাও তারা তারা, এই যে আমার জি আউটপুট। ভাইয়া দেখা। এই যে আমি জি একটা ভাইয়া। বছর নিয়েছি যে ইন্টার ইউর এইজ। তো আমরা এখানে 2007 দিয়েছি, ও বলেছে যে তুমি সি গ্রুপের বাসিন্দা। কারণ কথা তো তাই ছিল, 2001 থেকে 2025 পর্যন্ত যারা আছে তারা তো সি গ্রুপের বাসিন্দাই থাকার কথা ছিল। তাহলে আমি 2026 সাল একটা ইনপুট নিয়ে দেখি, হ্যাঁ 2026 সাল, এটা তো আমাদের শর্তের মধ্যে নাই। তাহলে 2000 শর্তের মধ্যে যেহেতু নাই, আমরা 2026 সাল ইনপুট নিয়ে দেখি ও আমাদের কি দেয়। হিসাবে ও আমাদের দেওয়ার কথা হচ্ছে ইনপুটে ভ্যালিড ইয়ার, যে তুমি এটা সঠিক বছর নেও। এই যে আমরা একটা রান করাইলাম, আমি রানটা দেখাই আগে, রানটা দেখা যাচ্ছে কিনা না। এই যে এখন দেখা যায়, এই 2026 নেই, এই যে 2026। আমরা এটা নিলে ও আমাদের ইনভ্যালিড দেখানোর কথা, এখন দেখাই কিনা। নিছি, এই যে দেখো ইন্টারে ভ্যালিড ইয়ার। এই যে তো বলতেছে যে না তোমার এই তোমার শর্তের মধ্যে এটা পড়ে নাই, তুমি আর সঠিক বছর নাও। তোমরা কি বুঝতে পারতেছো যে তোমরা কিন্তু আর এখন এই মুহূর্তে সাধারণ নাগরিক নাই, তোমরা কিন্তু একজন সফটওয়্যার ডেভেলপার হয়ে গেলাগা, তোমরা কিন্তু একটা প্রোগ্রাম বানায় ফেলাইলা। আজকে থেকে যে কেউ তোমাদের বলবে কেমন আছো, আর তুমি গিয়া বলবো আইসা ভালো আছি, এটা বলা যাবে না, কারণ তোমরা কিন্তু এলিট ক্লাসে চলে গেলা এখন। তোমরা কিন্তু এখন প্রোগ্রামার রে ভাই, তোমরা নিজেরাই এত ছোট ভাইবো না। তাহলে ভাইয়া ভালো আছির উত্তর কি দেব?
ভালো আছি বলবো, তোমার আগে জিজ্ঞেস করবো লেভেল ম্যাচ করে, লেভেলে আয়, লেভেলে আয়, তারপরে হচ্ছে বাকি কথা। পরে জিজ্ঞেস কর প্রোগ্রাম পারে কিনা, এরকম প্রশ্ন প্রশ্ন করবো আর কি। ওকে, আমরা একটা প্রবলেম দেখে ফেলছি, এবার আমরা এরকম আরেকটা প্রবলেম দেখতে চাই এই সেম ক্যাটাগরির। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025, দেখা যায় কিনা একটু দেখো, আমি দুইটা একসাথে নিয়ে আসি স্ক্রিনে। দাঁড়াও আগে এটা দেখাচ্ছি। আহ দুইটা স্ক্রিন একসাথে দেখা যাবে, দেখো দেখা যায় কিনা। এই দেখা জি যাচ্ছে, আমাকে ভাইয়া। একটু বলতে হবে। এই নাও ময়মনসিংহ বোর্ড জি দুই হাজার ভাইয়া। পঁচিশ ময়মনসিংহ দুই হাজার জি ভাইয়া। বোর্ড 2025-এর প্রশ্নটা একটু পড়ো প্লিজ, কি বলে, তারপরে আমরা এটা নিয়ে এখন প্রোগ্রাম করব। একটু প্রবলেমটা পড়ো, দেখো দেখা যাচ্ছে কিনা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করলো। প্রোগ্রামটিতে কোন সংখ্যা ইনপুট নিলে যদি সংখ্যাটা জোড় হয় তাহলে রেড লেখা প্রদর্শিত হবে। মানে সংখ্যা যদি জোড়ের কন্ডিশন মিলে তাহলে রেড লেখা প্রদর্শিত হবে, যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে ব্লু লেখা প্রদর্শিত হবে, যদি জোড় এবং ঋণাত্মক উভয়ই হয়, মানে জোড়ও হইছে আবার ঋণাত্মকও হইছে, তাইলে লেখা উঠবে গ্রিন। আর যদি কোনো কিছুই না মিলে তাইলে লেখা উঠবে ব্ল্যাক। প্রবলেমটা বুঝছো কিনা? আমার বিশ্বাস শত শত সব ভুলা খাই ফেলাইছো। এ, সত্য না মিথ্যা, রাগ করলা? না ভাইয়া, রাগ করিনি ভাইয়া। তাহলে আমারে বলো এই শর্ত মনে আছে কিনা। হ্যাঁ স্যার, মনে আছে। বলো জোরের শর্ত, বলো জোরের কন্ডিশনের শর্ত বলো তাড়াতাড়ি। n% 2 = 0। n%2 = 0। এ তো অনেক লক্ষ্মী, এ তো সবই মনে আছে দেখা যায়। তাহলে এই শর্ত দিব আমরা ফার্স্টে। যদি এই শর্ত মানে তাহলে আউটপুটে কি লেখা উঠবে? রেড। আউটপুটে লেখা উঠবে রেড, ফাইন। এবার ঋণাত্মকের কন্ডিশন বলো তাড়াতাড়ি। ঋণাত্মকের কন্ডিশন, ঋণাত্মকে কি হবে? ঋণাত্মকের শর্ত বলো নিশাদ। এই ছেলেটারে আমি প্রথম দিকে আমার কি পারফরমেন্স দেখাইলো, আর ওই কি হয়ে গেল আমি তো বুঝলাম না কাহিনী। এই ঋণাত্মকের কন্ডিশন বলো রায়ান, ঋণাত্মকের কন্ডিশন কি? ভুলে গেছে। ঋণাত্মকের কন্ডিশন হচ্ছে যে শূন্য বড়, এন। শূন্য বড় আর এন এর মান শূন্যের থেকে ছোট, এটা হচ্ছে ঋণাত্মকের কন্ডিশন। যদি এই শর্ত মানে তাহলে লেখা উঠবে ব্লু। আর ঋণাত্মক, সরি, জোড় এবং ঋণাত্মক উভয়, তো আমরা দুইটা শর্তরে খালি এন্ড দা কানেক্ট করে দিব। এই যে দুইটা শর্তরে জাস্ট এন্ড দা কানেক্ট করে দিব, তাহলে এই হইলো দুইটা শর্ত হয়ে গেল, অন্যথায় ব্লু। তাইলে এই সেম ঘটনাটা আমরা এখন এই প্রোগ্রামটাতে ঘটাবো। প্রোগ্রামের খাঁচা একই থাকবে, শুধু এদের পাখিগুলো ভিন্ন হবে। মানে প্রোগ্রামের বাকি বেসিক কনসেপ্ট সব ঠিকই থাকবে, শুধু এদের জাস্ট শর্তটা ভিন্ন হবে। আচ্ছা এখন আমরা এখানে দেখো কি কি চেঞ্জ ঘটাবো। আমি কিন্তু ওয়াই রাখতে পারি, কিন্তু আমি একটু রেলেভেন্ট ভেরিয়েবল নিতে চাচ্ছি, যেহেতু আমাকে বলছে একটা সংখ্যা, তাহলে আমি নিলাম হচ্ছে এন। এবং বললাম ইন্টার ইউর এজ এর পরিবর্তে আমি বললাম ইন্টার ইন্টার এ নাম্বার, একটা সংখ্যা ইনপুট নাও, ইন্টার এ নাম্বার। দেন ওই নাম্বারটা একটা ইন্টিজার ভ্যালু এবং রাখলাম এন নামে ভেরিয়েবলের মধ্যে। এইবার আমরা এইখানে আমাদের যেই ঘটনাগুলো ঘটাবো সেগুলো আমরা এখানে লিখতে চাই। সো এই আমার হচ্ছে ইনপুট নেওয়া শেষ, কোন একটা সংখ্যা নিয়েছি সেটা এর মধ্যে রেখেছি। ফার্স্ট কন্ডিশন কি দিব তাড়াতাড়ি বইলা ফেলাও, একটু আগে বলছো তোমরা। ফার্স্ট কন্ডিশন কি দিব? পাশে গল্প স্যার, আছে? জোড়ের সূত্র দিয়ে দেন। জোরের শর্তটা দিব, রাইট। ওকে, তাহলে n%2 = 0। যদি এই শর্ত মানে তাহলে আউটপুটে কি লেখা উঠবে বলছে? রেড। তাহলে প্রিন্টএফ এর মধ্যে লেখা উঠবে প্রিন্টএফ, প্রিন্টএফ। আউটপুটে জাস্ট লেখা উঠবে রেড। রেড, আর কিছু দরকার নাই, শেষ। ওকে, আমার এই এটা শেষ, ফার্স্ট কন্ডিশন শেষ। আচ্ছা সেকেন্ড কন্ডিশন কিসে রাখতে হয়, মানে সেকেন্ড থার্ড যাই থাকুক না কেন কিসে রাখতে হয়? এলস ইফ এর মধ্যে, রাইট। প্রথম কন্ডিশন ইফ এ, আর হাজারটা কন্ডিশন সব এলস ইফ এ, আর শেষে গিয়ে একটা ওই যে অন্যথায়, যেটা মানে কোনো কিছু না হইলে যা হবে তা থাকে এলস এ।
তাহলে এবার এলসিএফ এর দ্বিতীয় কন্ডিশন দাও। দ্বিতীয় কন্ডিশন দিচ্ছে ঋণাত্মকের কন্ডিশন, তাইলে এন্ড ছোট জিরো বড়, যদি এই কথা মানো তাহলে কি লেখা ওঠার কথা? প্রবলেম দেখো, প্রবলেম দেখা বলো কি লেখা ওঠার কথা। যদি এই শর্ত মানে তাইলে লেখা ওঠার কথা ব্লু, এই যে আমাদের ব্লু লেখা উঠছে। দেন এবার হচ্ছে যদি এই শর্ত না মানে তাহলে তৃতীয় কন্ডিশন কি? তৃতীয় কন্ডিশন হচ্ছে যে দুইটা শর্তই মানবে। তো দুইটা শর্ত যদি মানে সেটা হচ্ছে জোরেরও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে, যে কোনো দুইটাই যদি হয় তাহলে সেটাও কি এলসিএফ এর মধ্যেই বসবে। যত কন্ডিশন আছে সব এলসিএফ এর মধ্যে বসবে। তাহলে n পার্সেন্টেজ টু n পার্সেন্টেজ টু ডাবল ইকুয়াল জিরো এন্ড, এই যে এন্ড লেখে এইভাবে ডাবল ইকুয়াল জিরো এন্ড, এখানে এন্ড দুইটা এন্ড হবে বিকজ অফ আমরা এন্ড অপারেটর এন্ড দিয়ে লিখতে হয়। তো এন্ড আর ঋণাত্মকের কন্ডিশনটা অ্যাড করে দাও, এই যে জিরো। যদি এই শর্ত মানো তাইলে এখানে লেখা উঠবে প্রিন্টএফ এর মধ্যে লেখা উঠবে প্রিন্টএফ, লেখা উঠবে হচ্ছে গ্রিন, আউটপুট হবে গ্রিন, গ্রিন এন্ড। এখন অন্যথায় বলছে যে মানে কি আর কোনো কিছুই হইলো না, আর কোনো কিছুই কোনো শর্তই মানে না। তো কোনো শর্ত যদি না মানে তাইলে কি ওই যে এলস এর মধ্যে যা থাকবে তা হতেই হবে। তো এলস এর মধ্যে বলছে যে কোনো শর্ত যদি না মানো তাহলে প্রিন্ট টেবে লেখা উঠবে ব্ল্যাক, তাহলে আমরা প্রিন্ট টেবে ব্ল্যাক লিখে দিব, এই যে ব্ল্যাক, ব্ল্যাক। শেষ, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেল। দেন এই যে মেইনের ইটাকে ক্লোজ করে দিব, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। এই যে আমার মেইনের ব্র্যাকেট ক্লোজ, এই যে এটা। ওকে, আমার প্রবলেম শেষ। এখন আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে চেক করেও দেখতে পারি যে আমার এই প্রোগ্রাম ঠিকঠাক কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে। আমাদের প্রোগ্রামে আমরা প্রথমে এটাকে কম্পাইল করছি, কোনো ভুল টুল নাই। ওকে, এবার আমরা এটাকে রান করে দেখলে ঠিক এরকম ভাবে কোন একটা সংখ্যা যদি তুমি ইনপুট নাও এবং যেই কন্ডিশন মিলবে তার সাথে কিন্তু রেজাল্ট দেখাবে। এই যে ইন্টার এ নাম্বার আমরা একটা নিলাম 6, তো 6 মিললে ও কি দেখাবে? ইভেন। ও সরি, রেড দেখার কোনো কথা, এই যে রেড দেখাইছে, এই যে আউটপুটে রেড দেখার কথা। যদি জোর হইতো রেড দেখাচ্ছে, আর যদি ঋণাত্মক নেই তাহলে সেই ক্ষেত্রে ওই যে যেটা দেখানোর কথা সেটা দেখাবে। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় প্রবলেমটা করে ফেলছি। আমি কি এই টাইপের প্রবলেম বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে আমি আর আরেকটা প্রবলেম আছে সেটা আমি করব না, সেটা আমি তোমাদের করতে দিব। আমি এই যে যেটা করাইলাম এটার পুরো জিনিসটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। মানে যে প্রোগ্রামটা করাইছি এটা আই থিংক এইভাবে দিলে ভাইঙা যাইবো, আমি পুরোটাকে স্ক্রিনশট নিয়ে তারপরে দিচ্ছি। পুরোটাকে একটা স্ক্রিনশট নিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যে প্রোগ্রামটা কিভাবে করেছি। আচ্ছা, এই রিলেটেড প্রবলেম যদি বুঝে থাকি তাইলে আমরা লুপে চলে যাব। আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট টপিক লুপ, এই লুপ থেকে এক সেট প্রশ্ন থাকবে ভাই। তুমি কি এটা কি বুঝেছো কিনা? একটু যদি রেসপন্স করো তাহলে আমি এই রিলেটেড আর প্রবলেম করাবো না। হ্যাঁ স্যার, আর বুঝছি। যদি মনে করো যে না এটা আমাদের সমস্যা আছে তাহলে আমি আরেকটা করাবো। আর যদি বলো যে না ঠিক আছে তাহলে আমি নেক্সট প্রবলেমে যাব, লুপে যাব। জি স্যার, এটা ভাই, তো অনেক নেক্সট easy। প্রবলেমে যান। একটু রেসপন্স করো ভাই, যে তোমার এরকম হ্যাঁ স্যার, প্রবলেম জি ভাই, বুঝছি। সলভ করা লাগবে কিনা। না। নেক্সট প্রবলেম ভাই, নেক্সট প্রবলেম। ওকে, তাহলে এই ক্যাটাগরির প্রবলেম আমরা বুঝেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে লুপে। লুপ কি জিনিস? আচ্ছা, আমি জাস্ট এইটা আমি করাচ্ছি না, শুধু আমি দেখাই দিচ্ছি যে আমার এই দুইটা প্রবলেম আমাকে একটু করে দিবা, সেটা আমি গ্রুপে দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে 2024-এর যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা দেখো তো। এই রিলেটেড, এই যে এই রিলেটেড প্রবলেম দেখো তো এটা পারবা কিনা। আমি যেটা করাইলাম মাত্র ওই রিলেটেড। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করলো। সে প্রোগ্রামে কোনো একটা সংখ্যা ইনপুট নিছে। যদি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে লেখা উঠবে ফ্লাওয়ার। যদি সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে লেখা উঠবে রিভার।
যদি 5-7 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে লেখা উঠবে কুড, আর যদি কোনোটা দ্বারাই বিভাজ্য না হয় তাহলে লেখা উঠবে ট্রাই এগেইন। এটা পারবা কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার পারবো। এটা পারবো, তাহলে এটা হচ্ছে করা থাকবে, এটা আমি গ্রুপে দিয়ে দিব একটু পরেই। তো আমরা লুপ তোমাকে বোঝাতে চাই, লুপ কি জিনিস। তুমি লুপ আজকে থেকে না, ক্লাস 1-2 থেকে তুমি লুপের সাথে পরিচিত। ক্লাস 1-এ যখন একটা বাচ্চাকে যখন বলা হয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত লেখো, তো ওই দিন যেদিন বলছিল 1 থেকে 100 পর্যন্ত লেখো, তোমাকে বলছে কয়বার? একবার। কিন্তু তুমি লিখছো কয়বার? তুমি লিখছো 100 বার। 1 থেকে 100 পর্যন্ত সব লিখছো। তাইলে যেখানে তোমাকে কমান্ড করা হয় একবার আর কাজ হয় বারবার, সেটাই হচ্ছে লুপ। মানে বিষয়টা অনেকটা এরকম, তোমাকে আমি বলছি এই যে তোমাকে ইন্টারে ভর্তি হওয়ার পরেই বলছি যে তোমার পড়াশোনা করতে হবে। তোমাকে বলা হয়েছে একবার, তুমি মানে পড়াশোনা করবা, বলা হয়েছে একবার, কিন্তু তুমি পড়াশোনা করতেছো প্রতিদিন। এটা আসলে লুপ। তাইলে যেখানে তোমাকে কমান্ড করা হয় একবার, কাজ হয় বারবার, সেটাকে আমরা বলি লুপ। এখন এই লুপের একটা গঠন আছে, সেই গঠনটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাইলে সেই ক্ষেত্রে আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারবো। তাহলে আমরা একটু তোমাকে লুপের গঠনটা দেখাতে চাই। একটু যদি খাতা থাকে প্লিজ, যদি খাতাটা একটু টুকে নাও। তোমার একটা যদি আমি বুঝাইতে পারি কোনোভাবে লুপ, তোমার বাকি 3টা একদম সহজ। মানে এখানে লুপ গুলার সবারই একই কাজ, একই কাজ বারবার ঘুরে। শুধুমাত্র তুমি একটা লুপ যদি ভালোভাবে বুঝতে পারো, বাকি সব লুপের গঠন বোঝানো খুব সহজ। কারণ শুধুমাত্র ওদের স্ট্রাকচারটা শুধু পার্থক্য হয়, আর বাকি সবগুলো একই রকম। একটু আমার সাথে সাথে যদি একটু লিখে ফেলো খাতার মধ্যে। প্রথমে যেটা লিখতে হবে, আমরা ফর লুপের গঠন, ফর লুপের গঠন আমরা লিখতেছি যেখানে ফর লুপ এর এর গঠন। ফর লুপের গঠন, এই ফর লুপের গঠনটার প্রথমেই হবে যেটা, সেটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। আমি এটা পুরোটা ব্যাখ্যা করব, একটু দ্রুত লিখে ফেলো। কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন। দেন হচ্ছে ফর, এই ফর এর মধ্যে 3টা পার্ট হবে। ইনিশিয়ালাইজেশন, এটা বোর্ডে হইলে ভালোই তো, তারা ওই যে আমরা ক্লাস শেষে পরের অংশটা আমরা বোর্ডে নিয়ে নিব। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, সেমিক্লোন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। দেন সেকেন্ড ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে হবে জাস্ট একটা ওয়ার্ড, স্টেটমেন্ট। এই এতটুকু ব্যাপার একটু জাস্ট লিখলেই হবে। এই পুরো বিষয়টা একটু, প্রত্যেকটা জিনিস যদি বুঝতে পারো তাইলে তুমি বাকি সব লুপ গুলা পারবা। একটু এটা লিখেছো কিনা প্লিজ একটু আমাকে এনশিওর করো, তাহলে আমি এটাকে ব্যাখ্যাতে যাই। প্রথমে লিখেছি জি কাউন্টার ভাইয়া লিখছি। ডিক্লারেশন, তারপরে লিখেছি ফর, তারপরে লিখেছি ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় পার্ট কন্ডিশন, এবং থার্ড পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট এন্ড সেমিকোলন, শেষ। আচ্ছা, এই যে আমি বললাম লাইব্রেরিতে 50টা বই আছে, আমি মাহিকে বললাম মাহি একটা একটা করে 50টা বইয়ের থেকে তুমি একটা একটা করে আইনা আমাকে দিবা। তাহলে আরে ওরে আমি কমান্ড করছি কয়বার? একবার। 50টা বই আনতে বলছি একবার, কিন্তু ও আমাকে একটা একটা করে বই আনতে যেহেতু বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটা একটা করে বই এনে দিবে। তাইলে মাহি যে আমার 50টা বই এনে দিবে, এ যদি 2টা বই না দৌড় দেয়, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই সাহিলকে হচ্ছে আমরা দারোয়ান হিসেবে নিয়োগ দিয়েছি, যে তুমি মাহি যে 50টা বই আনবে তুমি গনে রাখবা, তাহলে তুমি হচ্ছে আমার সেই কাউন্টার। তাহলে এই যে এখানে আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিচ্ছি, এই যে কাউন্টার যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার হয় সেভাবে আমরা কাউন্টার ডিক্লেয়ার করব। যেহেতু আমরা গণনা সবসময় পূর্ণ সংখ্যায় করি, কাউন্টার আজীবন আমরা পূর্ণ সংখ্যায় ডিক্লেয়ার করব। আমরা কখনো ভগ্নাংশে গুনি না, আমরা সবসময় পূর্ণ সংখ্যায় গুনি। তাহলে এই যে প্রথম লাইন আমরা ডিক্লেয়ার করে ফেলেছি কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার ডিক্লারেশন হচ্ছে যে গণনা করে রাখবে, সেই গণনা করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ও হচ্ছে গণনাকারী, আইএনটি আই। এইবার আমাদের লুপ শুরু হবে। লুপের 3টা পার্ট, লুপের 3টা পার্ট, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমি মাহিকে 50টা বই আনতে বলছি, আমি সাহিলকে দায়িত্ব দিছি গণনা করার জন্য,
ও কোথা থেকে গণনা শুরু করবে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ইনিশিয়ালাইজেশন মিনস ও কোথা থেকে গণনা শুরু করবে, শুরুর মান। 50টা বই আনতে বলছি, ওই যদি মাহির থেকে ঘুষ খাইয়া 45 থেকে গণনা শুরু করে, তাহলে আমি কয়টা বই পাবো? ও যদি গণনা শুরু করে 45 থেকে, আমার বই আনতে বলছি 50টা, ও আমি কয়টা বই পাবো? আমি বই পাবো 45টা। 5টা। আমি বই পাবো 5টা। ও যদি গণনা শুরু করে 45 থেকে, ওই যে অনেকে একটা জোকস আছে এরকম, যে একজন পুশ আপ দিচ্ছে, তো পুশ আপ দেওয়া হয়, ও মানে গুনতেছে 495, 496। ওই ভাই আপনি 500 পুশ আপ দেন, কয় না ভাই আমি আসলে 490 থেকে গণনা শুরু করি। তাহলে 490 থেকে গণনা শুরু করলে তার 500 পুশ আপ দেওয়া হবে না। তাহলে সেই ক্ষেত্রে ও যে আমার 50টা বই এনে দিবে মাহি, সেই ক্ষেত্রে আমার সাহিল কত থেকে গুনছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেই গণনা শুরুর মান হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমরা সাধারণত কত থেকে গুনি? আমরা কোনো কিছু গণনা করলে কত থেকে গুনি? 1 1 থেকে। থেকে। 1 থেকে। তাইলে এই যে আমরা বললাম i ইকুয়াল টু 1, যে সাহিল তুমি 50টা বই আনবে মাহি, তুমি গুনে রাখবা, আর তুমি 1 থেকে গণনা শুরু করবা। কন্ডিশন মিন্স কতক্ষণ পর্যন্ত গুনবে, কতক্ষণ পর্যন্ত গুনবে, শর্ত। আচ্ছা আমি কয়টা বই আনতে বলছি? 50টা। তাহলে ওই আয়ের মান কোথায় গিয়ে থামবে? 50। তাহলে এই যে আই যতক্ষণ পর্যন্ত 50-এর থেকে ছোট, আই যতক্ষণ পর্যন্ত 50-এর থেকে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত, মানে শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য, ততক্ষণ পর্যন্ত বই আনতে থাকবে। তাহলে আয়ের মান তোমার হচ্ছে যতক্ষণ পর্যন্ত 50 না হবে ততক্ষণ পর্যন্ত এটা সত্য এবং এটা চলতে থাকবে। তাহলে ইনিশিয়ালাইজেশন মানে আমি বুঝলাম যে কোথা থেকে শুরু হয়, আর কন্ডিশন মানে কতক্ষণ পর্যন্ত চলে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে কত করে বাড়ে অথবা কত করে কমে। ঠিকই সাহেল আমার মন রক্ষা করার জন্য 1 থেকে গণনা শুরু করছে, 50 পর্যন্তই গুনবো, কিন্তু মাঝখানে ঘুষ খায়া ও গুনতেছে 1 2 3, 3-এর পরে গুনতেছে 5, 5-এর পরে 10, 10 দুগুণে 20, 20-এর পরে ধরো হচ্ছে 40। এরকম করে যদি ও বাড়ায়, ও কত করে বাড়াইতেছে কত করে কমাইতেছে এটাও আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে সেই ক্ষেত্রে লুপ কত করে বাড়বে অথবা কত করে কমবে সেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে বাড়ে অথবা কমে। তাহলে বাড়লে সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমরা নর্মালি কত করে বাড়াই গণনা করতে গেলে? 1। তাহলে i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে আমরা বললাম i ইকুয়াল টু i প্লাস 1, দ্যাট মিনস আমরা এক এক করে প্রতিবার বাড়াবো। আর এইখানে এই স্টেটমেন্টের মধ্যে আমরা বলে দিব মাহি বই আনো। এই স্টেটমেন্ট হচ্ছে যেই কাজটা করতে হবে, যে মাহি বই আনবে, এটা হচ্ছে ওর কাজ, বই আনো, শেষ। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে আমি কি এই পুরো জিনিসটা বুঝাইতে পারছি কিনা? লুপের ব্যাপারটা একটা যদি আমি বুঝাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এই ব্রেকের পরে যেই ক্লাসটাতে জয়েন করব সেখানে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করাবো। সবাই এই যে এখানে যে 8 জন আছো প্লিজ সবাই জয়েন কইরো। আমরা এরপরে একটা প্রোগ্রাম করাবো লুপ দিয়ে। আমরা আজকে ইনিশিয়াল লেভেলের প্রোগ্রামটা করাবো, অনেক কঠিনে যাব না, ধারাতে যাব না, জাস্ট লুপ দিয়ে ছোটখাটো কাজ যেগুলো আছে এগুলো আমরা একটু শিখতে চাই, যেগুলো আমাদের এমসিকিউ তে কাজে লাগবে। ছোট ছোট লুপ কিন্তু আমাদের এমসিকিউ তে থাকে। তাহলে এই যে এই ছোট্ট যে পার্টটা আমি লিখলাম এই পার্টটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা